আমি বাঁচতে চাই না, আমি আমার জীবনটা শেষ করে দিতে চাই। যদি আদালত আমাকে ন্যায় আদেশ দিতে না পারে তাহলে যেন আমায় মৃত্যু দেয়। আমি ইউথেনেশিয়ার জন্য আর্জি জানাচ্ছি, আমাকে আমার মৃত্যুর অধিকার দিয়ে দিন। আমি কোর্টের কাছে অ্যাপিল করছি, আমাকে মরতে দিন। এক যুবতী সরকারের কাছে মৃত্যুর আবেদন করছিল। কেন? এই মেয়েটার সাথে এমন কি অপরাধ ঘটেছিল যার জন্য ও দৃঢ় কণ্ঠে আত্মহত্যার জন্য আবেদন করছিল? 11 বছর আগে 2003-এ ধানবাদ, ঝাড়খণ্ড, এই মিতালি দাস মেয়েটা একটু অন্যরকম ছিল। ওর শিরায় শিরায় ছিল উৎসাহ আর প্রত্যাশা। ও সবার চোখের মণি ছিল, আর মিতালির চোখে ছিল স্বপ্ন, যাকে সম্পূর্ণ করার জন্য ও সিদ্ধান্ত নিয়েছিল। स्क्वाड सावधान, विश्राम, सावधान, सामने से तेज चल। स्क्वाड सैल्यूट। আরে তোমার জন্য গুড নিউজ আছে মিতালি। গুড নিউজ? কি গুড নিউজ স্যার? তোমার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারের একাডেমিক পারফরমেন্স আর তোমার ওভারঅল পারফরমেন্সকে দেখে কলেজ বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে অনার্স কমপ্লিট করার জন্য ফুল স্কলারশিপ দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা নোটিস করেছি যে তোমার ইন্টারেস্ট সোশ্যালজিতেই বেশি আছে, আর এনসিসিতেও তুমি এগিয়ে আছো। তাহলে তোমার ফিউচার প্ল্যান কি? আইএএস না আইপিএস? আমি এখনো অত কিছু ভাবিনি স্যার, শুধু এইটুকুই ভেবেছি যে এরপর সোশিওলজিতে মাস্টার্স করব আর তারপর পিএইচডি। মিতালি, যখনই তোমার কোনো রকম প্রয়োজন পড়বে এই কলেজ সবসময় তোমার পাশে আছে। আমার উপর ভরসা করার জন্য থ্যাংক ইউ এগেন স্যার। স্যার, আমি আপনাকে কখনো হতাশ করব না। দ্যাটস গুড। স্যার, আজ আপনাকে মিষ্টিমুখ না করিয়ে না ওই গেট আমি কিছুতেই খুলবো না। এই নিন স্যার। আরে আগের সুখবরটা কি সেটা তো বলো কমলনাথ। আজ আমার জীবন সার্থক হয়েছে। আমার বড় মেয়ে মিতালি কলেজ থেকে স্কলারশিপ পেয়েছে। আরে বাহ। এই কারণে নয় যে ও গরিবের মেয়ে, বরং এই কারণে যে ও সমস্ত বিষয়ে প্রথম হয়েছে। বা এত দারুণ খুশির কথা কমলনাথ। তোমার মেয়ে মিতালি না অনেক দূর যাবে। ধন্যবাদ স্যার। আমি তো এটাই বলি, এইরকম মেয়ে সব বাড়িতেই হোক। মা, মা, মিতু দিদি, আমি যাচ্ছি। আরে শোন, ট্রায়ার ওই চ্যাপ্টার নাম্বার 4 আছে না, মনে করে টিচারের থেকে জেনে নিবি। আজ সন্ধ্যাবেলা ওটা নিয়ে বসবো। আর কিছু? ক্যাপ্টেন মিতালি দাস। আর কিছু না, পিছে মোড়, তেজ চল, দাঁড়ানো বারণ, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, বাই। আরে মিতু দে, এবার তুই ছাড়, আমি সব করে নেব। তোর কি কলেজের জন্য দেরি হচ্ছে না? মা, আমি থরি না কোণের মতো সাজবো, ব্যাস 10 মিনিটে আমি তৈরি হয়ে যাব। আচ্ছা মা, আজ থেকে আমি 1 ঘন্টা দেরিতে আসবো। কেন রে? সিভিল সার্ভিসের স্পেশাল ক্লাস আছে তো, তাই জন্য। সেটা তো কাছাকাছি রে, তুই তো একটা কাজ করতে পারিস, কলেজ থেকে আগে বাড়িতে আসিস, একটু রেস্ট নিয়ে নিস। আরে মা, আমার হাতে টাইম নেই, আমার জীবনের এক একটা সেকেন্ডও খুব দামি। আমি সব জানি মা, কিন্তু মাঝে মাঝে নিঃশ্বাসও নেওয়ার দরকার। আর তোর পায়ে তো চাকা লাগানো আছে। মা, এখনো গিয়ার লাগানোটা বাকি। দাদা, আরে দাদা, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, কাল তোমার ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে, বললো সামনের সপ্তাহ থেকে জয়েন করার চান্স হতে পারে। দেখা যাক। এতগুলো ইন্টারভিউ দিয়ে তো বসে আছি। দাদা, এই নেগেটিভ থিঙ্কিংকে তোমার মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও। এই চাকরি তুমি নিশ্চয়ই পাবে, আমি বলছি না, নিশ্চয়ই পাবে। মিতালি, তোমার এটা কেন মনে হচ্ছে যে কোর্ট তোমাকে এত বড় পদক্ষেপ নিতে দেবে? আফটার অল সুইসাইড একটা অপরাধ মিতালি দেবী, আইনত অপরাধ। অপরাধ? আমার সাথে যা হয়েছে সেটা তাহলে কি? আজ আমি সমস্যায় আছি, আমার পুরো পরিবার সমস্যায় আছে। আমি জানি না যে অপরাধটা কি। আপনারাই বলুন,
অপরাধটা ঠিক কি? কি রে স্বপন, তুই চাকরিটা ছেড়ে দিলি কেন? ওটা আমার ভালো লাগেনি বাবা। তোর ভালো লাগে? শালা এই চাকরির জন্য আমাকে নাকে খত দিতে হয়েছিল শেঠজির সামনে, হাতে পায়ে ধরতে হয়েছিল, আর তোর এই চাকরি ভালো লাগে? তো আমি বলেছিলাম নাকি? আর এমনিতে ওই সেট আমায় আমার যোগ্যতা অনুযায়ী টাকা দিচ্ছিল না। আসলে ও আমাদের স্ট্যান্ডার্ডের নয়। আমরা তোমার স্ট্যান্ডার্ড ধুয়ে জল খাবো? হ্যাঁ শালা, 22 বছর বয়স হয়ে গেছে, কোনো রকম কোনো কাজে লাগিস না, আর কথা বলি স্ট্যান্ডার্ডের। খুব তাড়াতাড়ি জেনে যাবে তুমি আমি কি করতে পারি। পাড়ার মোড়ে আড্ডা দেওয়া আর বাবার হোটেলে খাওয়া ছাড়া আর কিছু তো দেখতে পাচ্ছি না। 3 বছর ধরে যখন কিছু করিনি তো এখন কি করবে? মা, আমার খারাপ লাগছে না, কারণ আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আর সেই কারণেই তোর জন্য ভেবে ভেবে আমরা দুজন সারা রাত কাঁদি। বাবা, আমাদের যা করা ছিল এই জীবনে আমরা করে ফেলেছি, এবার তুমি কিছু করে দেখাও এই জীবনে, টাইম থাকতে বোঝাও একে। শুনলে মা, বাবা কি বলল? সব জিনিস টাইম টু টাইম হওয়া উচিত। আপাতত চা খাওয়ার সময় একটু চা হবে নাকি? এ রাম, বৌদি এসছে তোর? আরে এখনো কোথায় দাদা, এখনো তো জ্ঞানের মন্দির মানে কি কলেজ খুলতে দেরি আছে। তা ভালো কথা, অপেক্ষা করি। আরে অনেক অপেক্ষা করেছো দাদা, 6 বছর ধরে তো আমি তোমাদের লুকোচুরি দেখছি। একটা কথা বলবো দাদা, আজ মনের কথা বলেই ফেলো। এই শার্টে ভালো লাগছে না আমাকে? হ্যাঁ, অদ্ভুত কথা বলছো দাদা তুমি। আরে আমাদের হবু বৌদি কি পর নাকি? সে তো নিজের লোক। আমি হলফ করে বলতে পারি ছোটবেলা থেকে তোমাকেই পতি পরমেশ্বর ভেবে চলেছে, শুধু অপেক্ষা করছে যে কবে তুমি প্রথম কথাটা বলো। ওই দেখো সাক্ষাৎ বৌদি। একটা কথা বলবো দাদা, আজ নিজে প্রেমের পিস্তলটা চালিয়ে দাও। ধায় 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 ধায়। মিতালি, কেমন আছো স্বপন? ঠিক নেই, 104 জ্বর আমার। তোমার ভালোবাসার। কি আজে বাজে বলছো? সত্যি বলছি। দেখো স্বপন, আমার একদম এসব আজে বাজে কথা ভালো লাগে না। আজে বাজে? মিতু, ভালোবাসা কবে থেকে আজে বাজে হলো? আরে গত 6 বছর ধরে তোমাকে ভালোবাসছি আমি, তোমাকে কত লাইক করি, কত পছন্দ করি, তুমি ভাবতেও পারবে না। মিতু, আমাকে বিয়ে করে নাও। পাগল হয়ে গেছো নাকি? আজকের পর থেকে তুমি আমার সঙ্গে কথাও বলবে না। যদি আমার রাস্তায় আরেকবার আসার চেষ্টা করো তাহলে ভালো হবে না। ভালোবাসায় কি অদ্ভুত লাফড়া, রিজেক্ট তো করলো আবার ইনসাল্টও, দুটো আঘাত দিল তোমাকে। পাড়ার এক বেকার অলস নিষ্কর্মা যুবক স্বপন মিতালিকে প্রেম আর বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মিতালির মনে সেই ছেলেটার জন্য বিন্দু মাত্র কোনো ফিলিংস ছিল না। মিতালি কোনো কথা না বাড়িয়ে ছেলেটাকে সরাসরি না বলে দেয়, কিন্তু এই রিজেকশন স্বপনের মেয়ে লিগোর উপর অ্যাসিডের মতো কাজ করে। তোমরা কি সোজা কথাটা বুঝতে পারো না? হ্যাঁ, এবার আপনি মিষ্টি কথায় বুঝছেনই না। স্বপন দা ভেরি মাচ লাভস ইউ বৌদি। শাট আপ ইডিয়েট। হে মিতু, তোমার এই বিউটি নিয়ে তো দেমাগ দেখিও না। এই যৌবন আর সৌন্দর্য মাত্র 4 দিনের, যা চিরকালে তা হলো ভালোবাসা। তাও প্রকৃত ভালোবাসা, যেটা আমি তোমার সঙ্গে করি, অনলি আমি। আমার কথা মেনে নাও, তোমার লাইফ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমার তোমার ওপর, তোমার লাইফের ওপর বা তোমার কোনো জিনিসের ওপর কোনো ইন্টারেস্ট নেই। তাহলে বলো না কার প্রতি তোমার ইন্টারেস্ট? আরে নাম তো নাও, এক্ষুনি পুঁতে ফেলবো এখানে। মেনে নাও না বৌদি, স্বপন দা সোনার ছেলে, সোনার। আরে আমার মতো পুরো ধানবাদে কেউ নেই, পাটনা, দিল্লি, মুম্বাই কোথাও নেই। বিদেশে চলে যাও, সেখানেও পাবে না। তুমি শুধু আমার। এর এই অহংকার একদিন এমন ভাঙবো না যে সারা জীবন শুধু কাঁদবে। কিরে, কি ডিলিংবাজি করছিস? প্রেমের নৌকো ডুবতে চলে যাওয়া যায় দা। স্বপন দা যেই না নিজের ভালোবাসার কথাটা বলেছে, মিতালি বৌদি ওভার স্মার্ট সাজছে। আরে ও কলেজের একদম টপ স্টুডেন্ট, আমি খোঁজ নিয়েছি, সব বিষয় একবারে ব্রাইট। আর তোমরা দুজন বেশি হিরো হতে যেও না। ওই ম্যাডাম এনসিসিও করে, 1 কিলো জুতোর ওজন ঘুরিয়ে একটা দিলে না, এখানে লেফট রাইট হয়ে যাবে দুজনে। তাহলে কি করব? চুরি পরে বাড়িতে বসে থাকবো? কিন্তু দাদা একটা জিনিস সহ্য হচ্ছে না, যখন ইংরেজিতে গালি দেয় না মাথা গরম হয়ে যায় মাইরি বলছি। আরে কি বলছিস তুই?
আরে আমার তো দারুণ লাগে যখন ইংরাজিতে গালি দেয়। মায়ের দিব্যি, মনটা একদম নেচে ওঠে। মন তো এবার এর নাচবে, এমন ঝটকা দেব না পুরো লাইফটা নড়ে যাবে সালের। থিওরেম বুঝতে পেরেছিস? একটু টাফ কিন্তু ভালো লাগছে। সত্যি তো? আরে বাহ, একদম ঠিক। এবার ট্রিগোনোমেট্রি তোর বাহাতের খেলা হলো কিনা? টপ করবি তুই। আমি তো সব সাবজেক্টে টপ করতে চাই, তোমার মতো স্কলারশিপটাও পেতে হবে। হ্যাঁ, পাবি, অবশ্যই পাবি। আরে আমি তো চাই তোরা খুব পড়াশোনা কর, বড় মাপের অফিসার হ। আরে সেই স্বপ্ন দেখতেই তো ধাতকিয়া থেকে ধানবাদ এসেছি। কি মধুরিমা, ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম কিনা? হ্যাঁ হ্যাঁ গো, ঠিক সিদ্ধান্ত নিয়েছিলে তুমি। কিন্তু ধাতকিয়াকে ভুলে যেও না যেন, মা বাবা আছেন ওখানে, আর নতুন গরু দুটোও তো আছে। একটা কাজ তো করতে পারো, একটু বাবা মার সাথে দেখা করে এসো, আর ওই গরু দুটোরও খবর নিয়ে এসো ঠিকঠাক দুধ দেয় কিনা। হ্যাঁ, এই রোববারই যাব। বাবা, আমিও যাব তোমার সাথে। আমিও যাব। দাদু ঠাম্মার সাথে অনেকদিন দেখা হয়নি। এই তো বাবা। ঠাম্মা, আরে কেমন আছো? কি খবর বলো? কেমন আছো তুমি? বেঁচে থাকো বাবা। মা কেমন আছো? কেমন আছো দাদু? কেমন আছো? আমরা ভালো আছি। কমল, আমি দুজন চাষিকে এই ক্ষেতের কাজে লাগিয়ে দিয়েছি, আর এই যে গরুটা তুমি কিনে দিয়েছো, ধরে নাও এটা মহাদেবেরই আশীর্বাদ। বাবা, ভগবানের অনেক আশীর্বাদ আছে আমাদের উপর, আর তোমার দুই নাতনির উপর না সরস্বতী মায়ের ডাইরেক্ট আশীর্বাদ আছে। কলেজ এই বছর মিতালিকে ফুল স্কলারশিপ দিয়েছে। দুই নাতনিকে দেখবে, আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে। আমি উপর থেকে ওদের আশীর্বাদ করে যাব। দেখো বাবা, এরকম উপরে যাবার কথা আর বলবে না, ঠিক আছে? তোমাকে আর মাকে আমাদের সঙ্গে ধানবাদ শহরে যেতে হবে, দুই নাতনিকে আশীর্বাদ দিতে হবে ওদের বিয়ের জন্য। আরে না না বাবা, আমি গ্রাম ছেড়ে যেতেই পারবো না। তুমি যদি চাও এই জমি বেচে দাও, পড়াশোনার বিয়ের ব্যাপারে কাজে আসবে। কিন্তু বাবা, আমি এই গ্রাম ছেড়ে যাব না। কেন বাবা? সত্যি কথা বলতে কি, শহরের জীবনে আমি ঠিক অভ্যস্ত নই, আর ওখানকার জীবন তো। কমলনাথ বাবু, আপনি কি আপনার মেয়েকে আত্মহত্যা করার অনুমতি দিচ্ছেন? আমরা আমাদের মেয়ের যন্ত্রণা দেখতে পাচ্ছি না, আমরা ওর জন্য কিচ্ছু করতে পারছি না। আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমরা ওকে আত্মহত্যার অনুমতি দিচ্ছি কিনা? অবশ্যই না। আমরা চাই যে ও নিজের জীবনটা যেন ফিরে পায়, আর যেন ন্যায় বিচার পায়। কিন্তু মিতালি দেবী ইউথেনেশিয়া কেন চাইছেন কমলনাথ বাবু? আর আপনি ওকে এরকম একটা কথা বলতে দিচ্ছেনই বা কি করে? একবার কাছে এসো, তারপর বারবার আসতে চাইবে। স্বপনদা কিন্তু সত্যি বলছে, দাদার ফান্ডা একদম ওয়ার্ল্ড ফেমাস। আরে এমন শান্তি পাবে কলেজের কোনো ছেলে দিতে পারবে না। লজ্জা বলে একটা কথা আছে, শুনেছো কখনো? অনুভব করেছো? নির্লজ্জ কোথাকার। আরে এখনো পর্যন্ত খারাপ কিছু তো করলামই না। আরে লজ্জা তো তোমার পাওয়া উচিত, ছেলেদের মতন ঘুরে বেড়াও এখানে সেখানে, আর না কোথায় কে জানে। স্বপন, এ চিড়ে এত সহজে ভিজবে না। কিন্তু যখন ভিজবে, দুইটা এমন চটকান চটকাবো না। কি স্বপনদা? দই। लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे। আমার ওন্নাটা আমায় দাও। বলছে আমার ওন্নাটা আমায় দাও।
ইভটিজিং আর হ্যারাসমেন্টের দৃশ্য আপনাদের দেখতে যতটা কষ্ট হয়, আমাদের দেখাতেও ততটাই কষ্ট হয়। কিন্তু আমরা সেটা তাও দেখাই কারণ বাস্তবে যেটা ঘটে থাকে সেটা তার থেকে অনেক গুণ নোংরা আর ভয়ঙ্কর। এটা একটা কলঙ্ক প্রশাসনের, আইনের আর সেই সমস্ত সংস্থার যাদের বানানো হয়েছে মেয়েদের জীবনকে সুরক্ষিত আর উন্নত করার জন্য। এই সমস্ত সরকারি সংস্থাগুলো একসঙ্গে মিলে মেয়েদের এই হ্যারাসমেন্টকে আটকাতে পারে না। সাম্প্রতিককালে রাঁচিতে আর কাশ্মীর ভ্যালিতে ফতোয়া জারি করা হয়েছে যে মহিলারা জিন্স পরতে পারবে না, মহিলারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। একটু ভেবে দেখুন। আর প্রশাসন প্রত্যেকবারের মতো এটাকে আজে বাজে সামাজিক প্রথা বলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যায়। তারপর যখন কিছু সিরিয়াস দুর্ঘটনা ঘটে তখন ডিবেটের পর ডিবেট শুরু হয়, টক শোয়ে ডিসকাশন শুরু হয়। তারপর কিছুদিন যাওয়ার পর আবার একটা ফতোয়া জারি হয়। আমরা এটা জানতে চাই যে সেই আইন কোন কাজের যেটা অপরাধের ইঙ্গিত শুনতেই পায় না। এটা বলা খুব সহজ হবে যে মিতালি পুলিশের কাছে কেন যায়নি, কিন্তু আমরা জিজ্ঞেস করছি যে পুলিশ আর প্রশাসন মিতালিকে একটা সুরক্ষিত পরিবেশ কেন দিতে পারেনি। এইসব ছেলেদের এরকম অসভ্যতা করার সাহস কি করে হয়? মিতালি, কোনো সমস্যা আছে কি? মিতালি, কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? কি হয়েছে রে? বল না। কি হয়েছে দিদি? মিতু দিদি কি হয়েছে? মিতালি বল না। কি হয়েছে দিদি? বল না, বল না রে। আশিস, আয় আমার সঙ্গে। এত বছর ধরে এলাকায় আছি, ভেবেছিলাম যে ভদ্রলোকেরা এখানে বাস করে। কমলনাথ বাবু, আমরা কথা বলবো স্বপ্নের সঙ্গে, কিন্তু এ কথাও বলি যে আপনার মেয়েও শুধু শুধু ব্যাপারটাকে তিলকে তাল করে দেখছে। হ্যাঁ, আমি মানছি যে আমার ছেলের চাকরি নেই, লেখাপড়াও বেশি জানে না, তা বলে আমার ছেলে ছোট লোক নয় যে রাস্তার মেয়েদের অপমান করবে। আরে কাকিমা, এটা কি প্রথমবার হলো নাকি? এরা তো মৃত্যুকে বহুদিন ধরে উত্ত্যক্ত করছে। আরে মিতালি ওদের অনেকবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে এদের গায়ে গন্ডারের চামড়া রয়েছে। ছাল এবার ছাড়াতেই হবে। আরে আগে যা নিজের বোনকে গিয়ে সামলা। রাস্তা দিয়ে এমন ভাবে চলে যে কোনো অন্ধেরও চোখ এড়াবে না। স্বপন, চুপ কর না তো, দেবো একদম। মেরো আমাকে, কিন্তু তাতে সত্যিটা বদলে যাবে না। আর সত্যিটা এটাই, অনেকদিন ধরে মিতালি আমার পেছনে লাইন মারে আমাকে, আর নোংরা নোংরা ইশারা করে। আরে একটু পড়াশোনা শিখছে বলে একেবারে ডানা গজিয়ে গেছে, আমার দিকে আঙুল তুলছে। নির্লজ্জ কোথাকার। এত বড় হয়ে গেছো, বিয়ে করেছো, বাচ্চা হয়েছে, তুমিও? আমি কি? না না, আমি কি? নিজের বাচ্চার কথা ভাবো, ওর মনের ওপর কি ছাপ পড়বে? যদি বাপ এইরকম নোংরামো করে, ওরাও তো এইরকমই হবে, তাই না? একদম মুখ সামলে। আমার বাড়িতে এসে আমার বাচ্চা সম্বন্ধে ভালো মন্দ ভাবছেন? আরে অজয় দাদা, বাবা সেই কথা বলছে না। আরে তুমি যদি এমন নিজ কাজ করো তাহলে তোমার বাচ্চারা কি শিখবে? আরে যাও আগে নিজের বোনকে সামলাও। সারাদিন স্বপ্নের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, না জানে কোন কোন ছেলেদের সঙ্গে কি কি করে বেড়ায়। তুমি আমাকে লেকচার দিতে আসছো? চুপচাপ বেরিয়ে যাও, নাহলে কিন্তু ঠ্যাং ভেঙে রেখে দেবো। যান যান। বাবা, আমি এরকম কিছুই করিনি, এরা মিথ্যে বলছে। দেখ রাম, এখনো ছোট আছিস তুই, এখনো শুধরানোর সময় আছে। ওই ফালতু ছেলেদের সাথে ঘুরলে না তুইও ওদের মতো চ্যাংড়া হয়ে যাবি, বুঝলি? তুমি আমার চিন্তা ছেড়ে নিজের বোনকে সামলাও। বাড়ি থেকে বেরোলেই জামা কাপড়ের স্টাইলই চেঞ্জ হয়ে যায়। ছেলেদেরকে উস্কাতে ভীষণ ভালোবাসে তোমার রাম। নিজের মুখ সামলা। কিন্তু দেখো, তোমার যা বলার ছিল তুমি বলে দিয়েছো। এবার আমার ছেলেকে যা বোঝানোর আমিই বোঝাবো। শুধুমাত্র বুঝিয়ে কিচ্ছু হবে না, ওকে শোধরান, এবং আজ থেকেই, নইলে ভবিষ্যতে এমন কিছু হতে পারে যাতে আপনাকে আফসোস করতে হতে পারে। সেটা আমরা দেখে নেব। তোমাদের বাড়িতে বসে খায় না যে তোমাদের এত চিন্তা হচ্ছে। যদি শোধরাতেই হয় নিজের বাড়ির মেয়েকে গিয়ে শুধরাও আগে। আমাদের বাড়িতে এত নাক গলানোর দরকার নেই কোনো। কি রে হিরোইন,
এত তর পাচ্ছিস আমাদের সঙ্গে দেখা করার জন্য যে বাবা আর দাদাকে পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ, তোমরা মানুষটা জানো। আর কতবার বলবো যে আমাকে জ্বালাতন করবে না? মাথায় ঢোকে না কথাগুলো? তোমার কি মনে হয় তুমি আমাকে জ্বালাতন করবে আর আমি চুপচাপ সহ্য করব? কি হচ্ছে এখানে? দাদা, রোজ কলেজ যাওয়ার সময় এরা আমাকে বিরক্ত করে, নোংরা নোংরা কথা বলে। বিরক্ত হয়ে গেছে আমি এদের জন্য, বুঝি বুঝি ক্লান্ত হয়ে গেছি, তবু এদের কোনো কথা মাথায় ঢোকে না। আরে দাদা, এই মিথ্যে বলছে। আরে আরে এরকম কিছুই ব্যাপার নয়, ফালতু ফালতু আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। এবার দেখুন না, এত চালু মাল আমরা পাত্তা দিচ্ছি না বলে আমাদের সঙ্গে এরকম করছে। আরে টাকা চাই আমাদের সঙ্গে ফুর্তি করতে। নির্লজ্জ কথাকার। দাদা, আমি কলেজে পড়ি, আমি কোনো পাগল নই যে রাস্তায় এরকম তামাশা করব। আরে এরা এরা একদম নির্লজ্জ এখানকার। এই কি ব্যাপার? কি ভাবিস রে তোরা নিজেদের? এই যে এখানে এতজন দাঁড়িয়ে আছে, সব কি বোকা নাকি? আর তোদের কথা মেনে নেব না? এই যে এতক্ষণ ধরে চেঁচাচ্ছে, কেন চেঁচাচ্ছে আমরা বুঝি না ভেবেছিস? হ্যাঁ, আরে দাদা, আমরাও ভালো ঘরের ছেলে, আর ও তো ভালো ঘরের লোক। হ্যাঁ, তোমাদের বাড়ির লোক চুপ থেকে তোমাদের কাজকর্মকে প্রশ্রয় দেয়, তাদের মধ্যে তোমরা কোনো খারাপ কাজ করতেই পারো না। দাদা, আমি আমি পড়াশোনায় মন দিতে চাই, আমার এক্সাম একদম আমার ঘাড়ের ওপর, কিন্তু এরা রোজ কিছু না কিছু তামাশা করবেই। দুদিন আগে আমার ওড়না আমার থেকে কেড়ে নিয়েছিল, আর আজ আজ আমাকে পেছন থেকে ছুঁয়েছে। আরে এটা কি কোনো গুন্ডারাজ চলছে নাকি, যে কেউ কোনো মেয়ের সাথে যা কিছু করবে? এই যে রোমিওরা, এর পর থেকে এই মেয়েটার দিকে যদি চোখ তুলে তাকাস তো এখান থেকে সোজা থানায় টেনে নিয়ে যাবো রে। তুমি কলেজ যাও, টেনশন নিও না, এদের আমরা সামলে নেব। যাও। এই এই যে হিরোরা, সরো এখান থেকে, যাও যাও এখান থেকে। চল 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 এখান থেকে চল। ওই তিনটে কাপুরুষ এক্সপেক্ট করেনি যে মিতালি পাবলিকের সামনেই চেঁচাবে। ওরা আগে অবশ্য মিতালিকে ওদের অশ্লীল কথার বিরোধিতা করতে দেখেছে, কিন্তু ওর রাগ ওরা এই প্রথমবার দেখল। পরবর্তী 4 দিন পর্যন্ত এরা মিতালির থেকে দূরে ছিল, কোথাও দেখা যায়নি। মিতালি প্রত্যেক দিনের মতো কলেজ যেতে থাকে, মনে হচ্ছিল যেন ওই 3 জনের শিক্ষা হয়ে গেছে। আমার সব স্বপ্ন, সব আশা একদম জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আমি শেষবার খুশি হয়েছিলাম 9 বছর আগে, যখন আমি 17 বছরের কলেজ স্টুডেন্ট ছিলাম। তবে থেকে আজ পর্যন্ত শুধু দুঃখই পেয়েছি। একটা শ্বাস নিতেও কষ্ট হয়। যদি আমি আমার কষ্টটা কমাতে চাই, আমার শ্বাসটাকে বন্ধ করে দিতে চাই, তাহলে আইনের কি অধিকার যে আমাকে আটকায়? দিদি। হ্যাঁ, ওই 3 জন তোমাকে এখনো বিরক্ত করে? না, আমার মনে হয় ওরা ওদের শিক্ষা পেয়ে গেছে। কি জানি দিদি, আমার তো খুব ভয় করে। আমারও, কিন্তু কি করব? সোশিওলজিতে এত বড় বড় কথা শিখেছি, মানবতার বিকাশ, একটা দেশের সোশ্যাল ইথোস, অস্তিত্ব, কিন্তু বাস্তবটা কত অন্যরকম না? কি নোংরা! প্রোগ্রেস না শুধু টেকনোলজিতেই হয়েছে, কিন্তু আমাদের দেশ, আমাদের বিচার আজও পিছিয়ে রয়েছে। মানুষ একদম জন্তু হয়ে গেছে, আর কিচ্ছু বদলাবেও না। সারা জীবন ধরে এই দেশ ভগবানের ওপর নির্ভর করেই চলছে। দেখ, কাউকে তো চেষ্টা করতেই হবে। আমরাও জানি, আমরাও চিন্তা করি, তবেই এই দেশের কিছু হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। বাইশে এপ্রিল 2003-এর রাত মিতালিকে ডিস্টার্ব করা 3 জন কাপুরুষ দাস পরিবারের বাড়ির ছাদে গিয়ে ওঠে। ওরা জানতো যে গরমকালে পুরো পরিবারই ছাদে ঘুমোয়। সেখানে পৌঁছে ওরা ঘুমন্ত মিতালির মুখের উপর অ্যাসিড ছুঁড়ে মারে। এই অ্যাসিড অ্যাটাক মিতালির চেহারাকে ঝাঁঝরা করে ফেলে। এই অ্যাটাকে মিতালির বোন সোনাক্ষীর হাতে আর বাবা কমলনাথের পায়েও আঘাত লাগে, কিন্তু মিতালির ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? আপাতত আমি ওকে পেনকিলার ইনজেকশন দিয়ে দিয়েছি। ও ঠিক তো হয়ে যাবে না? বলুন না ডাক্তারবাবু, কেমন আছে মিতালি? ও ঠিক হয়ে যাবে তো? এই মুহূর্তে মিতালির শারীরিক কন্ডিশন খুব খারাপ, যা বলার কালকে বলতে পারবো। সামনে নিজেকে আপনার পায়েও তো চোট লেগেছে। ডাক্তারবাবু, আমি ঠিক আছি। আমার মেয়ে ঠিক তো হয়ে যাবে, তাই না? কি করে দিলে ওরা আমার মেয়েকে? কখন হয়েছে এসব? 2 ঘন্টা আগে স্যার। তার মানে মোটামুটি রাত 1:30 নাগাদ? হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি কি ওদের দেখতে পেয়েছো? স্যার, মিতালির চিৎকার শুনি আমরা উঠে পড়ি, আর তারপরে মিতালির যে অবস্থা হয়েছিল না, ওটা দেখতে গিয়ে আর কিছু দেখা হয়নি স্যার। মিতালির মুখটা না, আর মুখ নেই স্যার, গলে যাওয়া মাংস। আমরা হতবাক হয়ে গেছিলাম, কিচ্ছু দেখতে পারিনি। কিন্তু আমার ছোট মেয়ে সোনাক্ষীর হাতের উপরেও অ্যাসিড পড়েছিল। ওই ওদের পালাতে দেখেছিল। দিনেশ। হ্যাঁ স্যার। এফআইআর লজ করো। ইয়েস স্যার। দেখুন, আপনার মেয়ে মিতালির স্টেটমেন্ট নিতে হবে আমাদের। কিন্তু স্যার, ও তো এখন হসপিটালে আছে স্যার। হ্যাঁ, এখন আমরা ডিস্টার্ব করবো না ওকে, সকালে স্টেটমেন্ট নেব। সরি ইন্সপেক্টর, মিতালি এই মুহূর্তে স্টেটমেন্ট দেওয়ার অবস্থায় একেবারেই নেই। দেখুন, মিতালি একজন ভিকটিম, আর আমাদের এটা জানা খুবই জরুরি যে ওর সাথে কি ঘটেছে, কখন আর কিভাবে ঘটেছে। ইন্সপেক্টর, ওর মুখে হাই গ্রেড অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। 72% বার্ন হয়ে গেছে ওর ফেস। কানের পর্দা ওর গলে গেছে, নাকটাও গলে গেছে, ভয়েস বক্স নষ্ট হয়ে গেছে, আর ওর 2টো চোখের খুব খারাপ কন্ডিশন। সেই জন্যে না ও বলতে পারবে, না শুনতে পারবে, না দেখতে পাবে। আর এই মুহূর্তে ও অজ্ঞান অবস্থায় রয়েছে, সেই জন্য ও আপনাদের স্টেটমেন্ট দিতেই পারবে না। আপনার ছোট মেয়ে সোনাক্ষী, ও তো 3 জনকে দেখেছে, আমরা ওর স্টেটমেন্ট নেব। আমাদের স্বপন এরকম কাজ করতেই পারে না স্যার। ছেলেকে ডাকুন একবার। ও তো স্যার কাল রাতেই বাইরে গেছে একটা কাজের জন্য। আপনার ছেলে কোথায় গেছে কাজ করতে? সাহেব,
আমার ছেলে চাকরি খুঁজছে, খুবই পরিশ্রম করে আমার ছেলে। আমাদেরও অনেক পরিশ্রম করতে হয় আসামিদের খুঁজে বার করতে। ছেলেকে বলবেন থানায় এসে হাজিরা দিয়ে যেতে, তা না হলে আমরা যদি কাজে লেগে পড়ি সহজে কিন্তু থামবো না, বুঝেছেন? স্যার, প্রতিবেশীরা বলছিল যে অজয়রা বাড়ি লক করে চলে গেছে। খোঁজ নাও কোথায় গেছে। স্যার, আমার মনে হচ্ছিল বিবাহিত লোক এরকম কাজ করবে কি? আপনার ছেলের বয়স মাত্র 17 বছর আর আপনাদের না বলেই চলে গেছে। স্যার, আপনি তো জানেন স্যার 17 বছরের ছেলেরা কি রকম হয়, আপনি তো জানেনই স্যার। সাহেব, আমাদের বাড়ির ছেলে কারোর উপরে অ্যাসিড ফেলতে পারে না, ও তো বাচ্চা। বাচ্চা হলে বড়দের সাথে মেলামেশা করছে কেন? যাই হোক, বাড়ি ফিরলে থানায় নিয়ে আসবেন। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। ওই যে ওই মেয়েটা না, ওর অনেকগুলো ছেলে বন্ধু আছে স্যার। আমার মনে হয় কি ওই ছেলেদের মধ্যেই কোনো একজন ছেলে এই অ্যাসিড কাণ্ডটা ঘটিয়েছে। আমার ছেলের নামটা এর মধ্যে শুধু শুধু জড়ানো হচ্ছে স্যার। ও এটা করতেই পারে না স্যার, ও অনেক ছোট স্যার। কি অবস্থা ডাক্তারবাবু? দেখুন, একটা কথা আপনাদের আমি পরিষ্কার জানাতে চাই। কি হয়েছে? মিতালির শারীরিক কন্ডিশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আর আমাদের বার্নস ওয়ার্ডের যে অবস্থা তাতে এখানে ওর পুরোপুরি ট্রিটমেন্ট সম্ভব নয়। তাহলে এখন কি করব? মানে আপনি কি করতে বলছেন? ওকে কোনো নামকরা হসপিটালে নিয়ে যান। কিন্তু কোথায়? আপনারা বোকারো হসপিটালে নিয়ে যান না, ওখানের বার্নস ওয়ার্ড খুব ভালো শুনেছি। ওখানে স্পেশাল ট্রিটমেন্ট পাবেন, স্পেশালাইজড ফ্যাসিলিটি পাবেন। দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব মিতালিকে বোকারো হসপিটালে শিফট করুন। ওখানে সব ব্যবস্থা হয়ে গেছে তো? তুই মামার সঙ্গে কথা বলেছিস তো? আমি না, বাবা কথা বলেছিলেন মামার সাথে আর বলেছেন যে সব ব্যবস্থা হয়ে গেছে। আরে তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আপনি কোন ডিপার্টমেন্ট থেকে? আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে। মিতালি, আমি বলতে চাইছি যে যেখানে ভর্তি হয়েছে পেশেন্ট সে আমার ভাগ্নি। ওয়ার্ড নাম্বার 6। আচ্ছা। আমার মিতালির রিপোর্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব চাই। এখন অবস্থা কেমন? দেখুন, আমি আপনাদের সবাইকে বলছি যে মিতালির অবস্থা খুবই সিরিয়াস। কিন্তু ঠিক তো হয়ে যাবে না? এটা কয়েকটা দিন, সপ্তাহ বা মাসের ব্যাপার নয়। আমাদের সবাইকে আর মিতালিকেও অনেক দিন ধরে লড়তে হবে। এর মধ্যে যে কোনো কিছুই হতে পারে, কোনো গ্যারান্টি দিতে পারছি না। শুধু এটুকুই বলছি যে আজকে, এমনকি এখন থেকে ট্রিটমেন্ট শুরু করছি। একটা করে দিন যাবে, আমরা বিশ্বাস রাখব। এর থেকে বেশি অ্যাকচুয়ালি আমরা কিছুই করতে পারি না। মিতালির কাছে এটা একটা অনেক বড় যুদ্ধ হতে চলেছে, আর ওর পরিবারের কাছেও এটা কোনো যুদ্ধের থেকে কম নয়। 72% পুড়ে গিয়েছিল, মাথা থেকে শুরু করে বুক পর্যন্ত পুড়ে গিয়েছিল। ও ছোট বোন সোনাক্ষী একটুর জন্য বেঁচে যায়। এই 3 জন ক্রিমিনাল একটা মেয়ের না শুনতে পারল না, আর তার পরিবর্তে 17 বছরের মিতালিকে এত ভয়ঙ্কর শাস্তি দিল। এই 3 জন তারপর পালিয়ে গিয়েছিল।
যার জীবনে অনেক স্বপ্ন ছিল। উৎসাহ আর উদ্দীপনায় ভরপুর স্কলারশিপ স্টুডেন্ট মিতালি তখন নিজের জীবনের জন্য লড়ছিল বোকারো হসপিটালের আইসিইউতে। মিতালির প্রত্যেকটা শ্বাস যেন ছিল এক একটা কাতর দীর্ঘশ্বাস। 2003 থেকে শুরু করে 2012 পর্যন্ত পুরো 9 বছর মিতালি শুধু কাতর দীর্ঘশ্বাস ফেলতে থাকে। কাল আমরা আপনাদের দেখাবো এই কেসটার দ্বিতীয় তথা শেষ ভাগ, কাহিনী মিতালি আর তার পরিবারের, তাদের যন্ত্রণার, তাদের আত্মসম্মানের।